প্রিয় লিসেনার্স, বাংলাদেশে নদীমাতৃক যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে অন্যতম বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, এগুলোই তো। এখন না হয় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে ওই এলাকাগুলোর মানুষের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল আপনারা একবার ভাবুন। মানুষের জীবনযাত্রা কতটা কঠিন ছিল। মানুষ অসুস্থ হয়ে গেলে হসপিটালে আনা নেওয়া করাটা কতটা কঠিন ছিল। কত মানুষ কোনো ধরনের চিকিৎসা না পেয়েই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। এখন তো অনেক উন্নত হয়েছে, তবুও কিন্তু ওই সমস্ত এলাকাগুলোর মধ্যে নৌকা বহুল প্রচলিত একটি যোগাযোগের মাধ্যম। এখনো কিন্তু বেশ কিছু উপজেলা রয়েছে যেখানে নদীপথেই যাতায়াত করতে হয়। আজ থেকে প্রায় 100 বছর আগে ওই এরিয়াগুলোতে কিরকম ঝোপ জঙ্গল ছিল চিন্তা করুন একবার। সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু রয়েছে। আমরা বেশ কিছু ঘটনা ইতোমধ্যে পেয়েছি, আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই রিলেটেড ঘটনা পূর্বে যারা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি একটা ভিন্ন মাত্রা পাবে, আর যারা পূর্বে কখনো শোনেননি তাদের কাছে ভয়ঙ্কর রোমহর্ষক বলে মনে হবে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাব্বির ফকির। ওনার বাড়ি বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে। উনি লেখাপড়া করছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষে। ঘটনাটি উনি পেয়েছেন ওনার ছোটবেলার বন্ধু গোলাম রাব্বি ফকির ভাইয়ের কাছ থেকে। এই গোলাম রাব্বি ফকির ভাই কিন্তু মাছ ধরায় দুর্দান্ত পারদর্শী। মাছ ধরা রিলেটেড আমাদের একটি ঘটনা, যেটা প্রায় 2 বছর আগে আমরা প্রচার করেছিলাম, অশরীরীর প্রতিশোধ শিরোনামে, এই ঘটনাটি যখন গোলাম রাব্বি ফকির ভাইকে সাব্বির ফকির ভাই শোনান, তখন এই গোলাম রাব্বি ফকির ভাই আমাদের চ্যানেলের একজন নিয়মিত লিসেনার হয়ে যান, আর উনি মূলত এই ঘটনাটি প্রচারের জন্য দিয়েছেন সাব্বির ফকির ভাইয়ের কাছে। এই যেই গোলাম রাব্বি ফকির ভাই, ওনাদের বাড়িটা ফকির বাড়ি নামে পরিচিত। ওনাদের বাড়ির পাশেই আরেকটা বাড়ি রয়েছে যেটা পুরান বাড়ি নামে পরিচিত ওই এলাকায়। তো ওখানে ওনার বাবার দাদা যিনি আর কি, তিনি বসবাস করতেন, যার নাম হচ্ছে হোসেন ফকির। তো আমরা এই হোসেন ফকিরকে দাদা বলেই সম্বোধন করব, হোসেন দাদা বলে। তো ওই সময় তো ওনারা ওই বাড়িতে থাকতেন, এখন তো থাকেন না। তো এই হোসেন দাদার একদিন বরিশাল আদালতে একটা হাজিরার ডেট ছিল। তো এটা কি জমি জমা সংক্রান্ত হাজিরার মামলা নাকি অন্য কোনো মামলা, এটা অবশ্য জানা যায়নি। তো ওই সময়ে যে আগলঝাড়া উপজেলা, এই উপজেলায় আরো একজনের হাজিরার ডেট পড়ে যায়, যিনি আবার এই হোসেন দাদার পূর্ব পরিচিত ছিলেন। তো আগে থেকেই বলা ছিল যে কিভাবে ওনারা যাবেন আর কি, একসাথে যাবেন একসাথে আসবেন, কারণ যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, খুবই নাজুক অবস্থা। সে আজানের আগে রওনা দিতে হবে। তো আগলঝাড়া থেকে গৌর নদী উপজেলাতে আসতে হবে। ওই সময় তো আসলে ওই আগলঝাড়া উপজেলা এগুলো ছিল না। বর্তমান যে গৌর নদী উপজেলা, এই বর্তমান আগলঝাড়া উপজেলাটা গৌর নদী উপজেলার একটা অংশ ছিল বলে জানিয়েছেন সাব্বির ফকির ভাই। তো বরিশালে যাবার জন্য প্রথমে আগে ওনাদের এই বাকাল গ্রাম থেকে হেঁটে গৌর নদীতে যেতে হবে, যা প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ। এই পথে কোনো ধরনের কোনো যানবাহন পাওয়া যায় না, পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে। সেখান থেকে নৌকায় করে বরিশালে যেতে হবে, যা প্রায় 35 থেকে 40 কিলোমিটার। গৌর নদীতে গয়না নৌকা নামে এক প্রকার নৌকা পাওয়া যেত, ওই নৌকায় করেই বরিশালে যেতে হতো। আর গয়না নৌকার কারণেই ওই জায়গাটার নাম হয়ে গেছে গয়নাঘাটা, যেটা এখনো রয়েছে। তো ওরা তো খুব ভোরে রওনা করেছিলেন। তাদের পরিকল্পনা মতো ওনারা দুপুরের আগেই বরিশালে পৌঁছে যান। বরিশাল অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষজন অনেক কষ্ট করে সময় নিয়ে আসতেন দেখে ওই সময় কোর্ট কিন্তু দেরিতে বসতো, দুপুরের দিকে বসতো, কারণ অনেক মানুষ আসবে। সকাল সকাল বসলে তো অনেক মানুষ হাজিরা মিস করবে, এই জন্য বিচারক দেরিতে বসতেন ওই জায়গার বাস্তবতায়। তো ওনারা দুপুরের আগেই বরিশাল পৌঁছে গেছেন। এরপর কোর্টের কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। গৌর নদী আসতে আসতে রাত তখন আনুমানিক 11টা বেজে যায়। ওই সময় প্রেক্ষাপটে, আজ থেকে প্রায় 100 বছর আগের প্রেক্ষাপটে রাত 11টা মানে কত রাত নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি। তো গৌর নদী থেকে ওই আগলঝাড়া তাদের একসাথে আসতে আসতে রাত প্রায় 1টা বেজে যায়। এখন হোসেন দাদার বাড়ি যেটা, আর ওই যে আর একজন যিনি দাদা উনি সাথে গিয়েছেন, এই দুইজনের বাড়ি তো দুই দিকে। যিনি সাথে ছিলেন তার বাড়ি কিন্তু অনেকটাই আগে, তো উনি তো ওনার বাড়িতে চলে যাবেন।
আর হোসেন দাদাকে অনেকটা পথ একাই আসতে হবে। তো ওই দাদা বলেছিলেন যে হোসেন তুমি থেকে যাও, রাতটা থেকে যাও, সকালে যাও, অনেক রাত হয়ে গেছে। তো হোসেন দাদা নাকি বলেছিলেন যে না, সকালে জমিতে কাজ আছে, বাড়িতে যেতেই হবে রাতের বেলা। তো ওই দাদা হোসেন দাদাকে বিদায় দেন, হোসেন দাদা একাই বাড়ির দিকে রওনা করেছেন। তো বর্তমানে আগলঝাড়া থেকে বাকালের যে রাস্তা, তখন সেই রাস্তা ছিল না। তখন রাস্তার দুপাশে ঘন বাগান, পুরনো মন্দির এটা ছিল, যে মন্দিরটা নাকি এখনো আছে। তো ওই বাগানের ওখানে নাকি অনেকেই ভয় পেয়েছেন। তো দাদা কিন্তু সেই কথাটা জানতেন। হাঁটতে হাঁটতে সেই বাগানের ওইখানে যখন উনি এসেছেন, তখন পেছন থেকে নাকি গম্ভীর স্বরে কেউ ডাক দেয়, এ হোসেন, এত রাতে কই যাস? তো দাদা এই ডাক শুনেই বুঝতে পেরেছেন এটা অস্বাভাবিক কিছু। তো দাদা পেছনে না তাকিয়েই উত্তর দেয়, মানে আঞ্চলিক ভাষায়, শামুক মই যাই, অর্থাৎ সামনের দিকে যাই। এটা বলে দাদা সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে দাদা পেছনে ঠাস করে একটা আঘাতের ব্যথা অনুভব করেন, ঠাস করে শব্দ হয়। উনি আর পেছন দিকে তাকান নাই, উনি ব্যথা তো পেয়েছেন, দৌড় দিয়েছেন বাড়ির দিকে। এক দৌড়ে উনি বাড়ি পৌঁছে যান। প্রতিমধ্যে আর কোনো ভয়ের ঘটনা ঘটে না, তবে বাড়িতে পৌঁছেই উনি চিৎকার দিয়ে সবাইকে ডাকাডাকি করেন। উনি কিন্তু জ্ঞান হারান নাই। দাদা খুব সাহসী মানুষ ছিলেন। তো দাদার মা ওনার জন্য অপেক্ষা করছেন, এত রাত হয়ে গেছে, আসছে না ছেলে। পরে তার মাকে বলছে যে মা দেখো তো পিঠে কি হয়েছে। তো তখন দাদার মা কুপির লাল আলোতে যখনই পিঠের একটা ক্ষত দেখেছেন, উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হওয়ার কথা ছিল হোসেন দাদার, কিন্তু তার মাই অজ্ঞান হয়ে গেছে। তো দাদা নিজেই তার মাকে পানির ছিটা দিয়ে হুঁশ ফিরান। পরে জিজ্ঞেস করে, কি মা তুমি কি দেখলা, এত ভয় পাইলা কেন, অজ্ঞান হয়ে গেলা? তখন তার মা বলে, বাবা রে, তোরে তো চাডা পিসাসে চাডা দিছে রে। চাডা মানে ওই যে চাটা, চয়কার টয়কার চাটা, অনেক সময় আঞ্চলিক শব্দে চাডা বলা হয় আর কি, ওইরকম আর কি। হলো চাটা পিসাচ, ওনারা আঞ্চলিক শব্দে চাডা পিসাচ বলে আর কি। তো ওনার মা বলছেন, তোর পিঠে লম্বা লম্বি বরাবর চামড়া উঠে গেছে আর রক্ত জমাট বেঁধে গেছে, এইটা চাডা পিসাচের কাজ রে। এই চাডা পিসাচ কি জানিস? এইটার জিহবা মুখ থেকে মাটি পর্যন্ত ঝোলে, এটা খুবই ভয়ঙ্কর। আর এইটা যার শরীরে একবার জিহবা লাগায়, এর মারাত্মক ক্ষতি হয়। এখন তোর কি হবে রে বাবা? তখন হোসেন দাদা বলছে, আরে মা ভয় পায় না তো, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে। তো এই হোসেন দাদার পরের দিন মারাত্মক জ্বর এসেছে, আর ওই যে ক্ষত, ওইখানে মারাত্মক ব্যথা, ফুলে গিয়েছে। এর একদিন পরেই হোসেন দাদা কলেরায় আক্রান্ত হয়েছেন। আর এর মধ্যে ক্ষত স্থানে পচন ধরে খুবই দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। মানে একদিন কি 2 দিনের মধ্যে মনে হচ্ছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। কয়েকদিনের মারাত্মক যন্ত্রণায় দাদা মারা যান। দাদার আসলে চিকিৎসা করার মতো সময় পাওয়া যায়নি। তার শরীরে নাকি এমন খারাপ অবস্থা হয়েছিল যে তাকে গোসল করানো কষ্টকর ছিল, তার শরীরটা মুছিয়ে দেওয়া কষ্টকর ছিল। তিনি মারা যাবার পর কোন রকম ভাবে দাফন কাফনের কাজ শেষ করে দ্রুত জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। আর এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর একটা কাহিনী। তাকে কবর দেওয়ার পর থেকেই যেই না তার কবরের পাশ দিয়ে যেত, সে নাকি চুম্বকের মতো এক ধরনের একটা আকর্ষণ অনুভব করতো। ওই আকর্ষণ ওই কবরের কাছে চলে যেত। আর যখনই কাছে যেত হাঁটতে হাঁটতে, তখন ওই কবরের মাঝে নাকি এক ধরনের ধস্তাধস্তির শব্দ শুনতো, মনে হতো কিছু একটা নড়াচড়া করছে, ধূপধাপ শব্দ হচ্ছে, এরকম কিছু একটা। তো এই সমস্ত কথাবার্তা যখন খুব দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, তখন লোকজন বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু না। যেহেতু এই হোসেন দাদা একটা ভুতুড়ে সমস্যার কারণে মারা গেছেন, তাই খুবই দ্রুত নাম করা একজন হুজুরকে ডাকতে হবে। তো ওই সময়ে কিন্তু বরিশাল অঞ্চলে অনেক বড় বড় আল্লাহওয়ালা সুফি দরবেশ বুজুর্গ ব্যক্তিরা ছিলেন, বড় বড় আলেম ছিলেন ওই সময়। তো এমনই একজন হুজুরকে খবর দিয়ে নিয়ে আসা হয়। তার নাম কি ছিল, তার ঠিকানা, এগুলো কিছু জানা যায়নি। তো হুজুরের সাথে আর একজন ব্যক্তি আসেন। তো উনি এসে, এটা কিন্তু দিনের বেলার কথাই বলছি, উনি সব কথা শোনেন। শোনার পর ওই যে সহকারী যিনি, যাকে উনি সাথে নিয়ে এসেছিলেন হুজুর, তাকে বাইরে রেখে উনি একটা ঘরের মধ্যে ঢোকেন অল্প সময়ের জন্য। মোটামুটি মিনিট 10 ওখানে ছিলেন। উনি খুব দ্রুত তাড়াহুড়া করে বের হয়ে আসেন, এসে বলেন যে সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি সবাই আসেন আমার সাথে। তো সবাই মিলে ওই কবরের কাছে যান। হুজুর ওই কবরের চতুর্দিকে বেশ বড় জায়গা নিয়ে একটা বৃত্ত আঁকেন। এরপর
ওই পরিবারের লোকদেরকে বলেন, অর্থাৎ এই যে হোসেন দাদার পরিবারের লোকদেরকে বলেন যে এই সমস্যার সমাধান করতে হলে এখনই কবর খুঁড়তে হবে, আপনারা অনুমতি দেন। তখন পরিবারের সদস্যরা বলেন যে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম, আপনি কাজ শুরু করেন। তো অনুমতি পাওয়ার পর হুজুর তার সহকারীকে কবর খুঁড়তে বলেন। তো এই ঘটনা দেখার জন্য আশেপাশে অনেক লোক জড়ো হয়। হুজুর বিভিন্ন মানুষদের এরকম আগমন দেখে সবাইকে বলেছিলেন যে আপনারা এই বৃত্তের বাইরে থাকেন, আপনারা কেউ বৃত্তের ভিতরে আসেন না, যা দেখার বাইরে থেকে দেখেন, যেহেতু দিনের বেলা সবাই দেখতে পারবে। এত লোক এসেছিল যে আসলে সবাইকে যদি বলাও হতো আপনারা চলে যান, উৎসুক জনতাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ওখান থেকে সরানো সম্ভব ছিল না। যার কারণে হুজুর আর ওইদিকে মনোযোগ না দিয়ে উনি ওনার কাজে মনোযোগ দিয়েছিলেন। হুজুরের সহকারী অল্প সময়ের মধ্যে কবর খুঁড়তে খুঁড়তে একটা পর্যায়ে কবরের বাঁশ বের করে ফেলেছেন। তখন হুজুর বলেন বাঁশ সরাও। বাঁশ যখন সরানো হয়েছে, কবরের ভেতরে ভয়ঙ্কর এক দৃশ্য দেখে হুজুরের সহকারী মারাত্মক ভয় পেয়েছেন। আর তখন ওই যে হোসেন দাদার পরিবারের কয়েকজনকে হুজুর ডেকেছেন, তারা আসার পর তো প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে তারা দেখলেন যে কবরের মধ্যে এই যে হোসেন দাদা, উনি প্রায় অর্ধগলিত অবস্থায় বসে আছেন এক পাশে, আর নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে নিজেই খাচ্ছে। আর ওনার যে কাফনের কাপড়টা, এটা প্রায় খেয়েই ফেলেছে, সামান্য কয়েক ইঞ্চি বের হয়ে আছে আর কি, হয়তোবা এটাও অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলবে। হুজুরের দিকে লাল লাল চোখ করে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তার চোখগুলো কিন্তু নষ্ট হয় নাই। মৃত্যুর পরে কিন্তু চোখ নষ্ট হয়ে যায় খুব দ্রুত, গোলে পানি হয়ে যায়, কিন্তু চোখ নষ্ট হয়নি। শরীর অন্য জায়গাগুলো অর্ধগলিত অবস্থায় হয়ে গেছে। তো এই যে দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য আবার অতি উৎসাহী কিছু লোক ওই বৃত্তের মধ্যে ঢুকে কবরের কাছে আসছে। এরাও তো মনে করেন যে ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে পালানো শুরু করেছে। কি একটা অবস্থা! এখন হুজুর বলছেন যে আপনারা কেউ আর বৃত্তের মধ্যে আসবেন না, দয়া করে। বৃত্তের বাইরে থাকলে ইনশাল্লাহ কিছু হবে না, কিন্তু বৃত্তের ভেতরে চলে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যখন এরকম কথা ছড়িয়ে গেল যে কবরের ভিতরে কি আছে, ওই যে আরো শত শত মানুষ দূর দূরান্তে দাঁড়িয়ে আছে, এনারা তো পালানো শুরু করছেন, জানলারে না জানে কি বিপদ হয়। তখন ওই বড় হুজুর তার সহকারী হুজুরকে বলেন যে দ্রুত কবরে নামো, এই যে তার মুখের ভেতর থেকে সামান্য একটু অংশ বের হয়ে আছে কাফনের কাপড়টা, এইটা বের করো। তোমার ভয় নাই, আমি দোয়া দুধ পড়ে দিচ্ছি, তোমার ইনশাল্লাহ কিছু হবে না। সহকারী হুজুর তো কোনোভাবেই কবরে নামতে সাহস পান না। কয়েকবার বলার পর হুজুর যখন বুঝলেন যে একে দিয়ে এই কাজ হবে না, হুজুর তখন আল্লাহর উপর ভরসা করে নিজেই কবরে নেমে পড়েছেন। কাফনের কাপড়টা ধরার জন্য যখন ওনার হাতটা লাশের মুখের দিকে এগিয়েছেন, তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। লাশটা মনে হচ্ছে এক সেকেন্ডের জন্য ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে কবরের আরেক পাশে চলে আসে। কবর তো উত্তর দক্ষিণ থাকে, ধরেন যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে আসছে। হুজুর যখন আবার দক্ষিণ দিকে যায় ধরার জন্য, লাশটা ওইখানে এক সেকেন্ডের জন্য ভ্যানিশ হয়ে যায় আর দৃশ্যমান হয়ে যায় উত্তর দিকে। এরকম বেশ কয়েকবার চলছে। হুজুর বুঝতে পারলেন যে এইভাবে কাজ হবে না। উনি কবরের মধ্যে দাঁড়িয়েই আরো কঠিন রুকিয়া করতে শুরু করলেন। রুকিয়া করতে করতে এবারে উনি পা এগিয়ে দিয়ে পা ঠেকালেন লাশটার বুকের দিকে, আর তখন হাত এগিয়ে দিয়ে ওই কাফনের কাপড়টা টানতে শুরু করলেন। কোনোভাবে কাফনের কাপড়টা বের হতে দিচ্ছিল না ওই লাশটা, তবে হুজুর টানতে টানতে বের করে ফেললেন। উনি কাপড়টা বের করে কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন ওই কাপড়টা। ওখানে আগে থেকেই হুজুর একটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছিলেন, বেশ কিছু কাঠ এক জায়গা করে ওখানে আগুন জ্বালিয়ে রেখেছিলেন। তো হুজুর কেন আগুন জ্বালাচ্ছিলেন এটা কিন্তু শুরুতে লোকজন বুঝতে পারেনি। যখন ওই কাপড়টা হুজুর আগুনের মধ্যে ফেলতে বললেন তার সহকারীকে, হুজুর তো কেবল কবর থেকে বাইরে ফেলেছেন, তখন সহকারী বললেন তুমি দ্রুত ওটা আগুনে ফেলো। সহকারী যখনই আগুনের মধ্যে ওটা ফেলেছে, হুজুরও কবর থেকে বাইরে বের হয়ে আসছে। তখন ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই যে হোসেন দাদার লাশ, এই লাশটা কবর থেকে লাফ দিয়ে বাইরে বের হয়ে আসছে। দিন দুপুরে সকলের সামনে এই লাশটা ওই বৃত্তের চতুর্দিকে দৌড়াচ্ছে। সে বৃত্তের দিকে যায়, বৃত্তের যেটা শেষ মাথা, মানে যেখানে বর্ডার আর কি, ওখানে মনে হয় অদৃশ্য কোনো কিছুর সাথে ধাক্কা খায়, আবার ফেরত আসে, আবার আর এক দিকে যায়, এইভাবে সে দৌড়াচ্ছে। মানে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করছে, তো সে যেতে পারছে না। এদিকে ওই কাপড়টা পুড়তে পুড়তে যখন একদম পরিপূর্ণভাবে ছাই হয়ে যায়, তখন ওই লাশটা ঠাস করে পড়ে যায়। আর পড়ে যাওয়ার সময় ওই লাশটা কবরের কাছে চলে এসেছিল, ওই কবরের মধ্যেই পড়ে যায়।
তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে, ওই ভয়ঙ্কর পিশাচটা এটা মারা গেছে। তখন হুজুর আরো কিছু রুকিয়া করে কবরের যেই এটা তো আসলে খুঁড়ে ফেলা হয়েছিল আর কি, কবরটা পূর্ণ করে দেন। এটা তো পরিপূর্ণ ছিল না, যেহেতু খুঁড়ে ফেলা হয়েছে, আবার বাঁশটাস দিয়ে এটা পরিপূর্ণ করে দেন, নতুন করে জানাজা পড়ান নাই, ওটা পরিপূর্ণ করে দেন। হুজুর বলেন আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এরপর ওখান থেকে সবকিছু শেষ করে এসে কিছু ভয়ঙ্কর কথা বলেন। হুজুর বলেন যে উনি অল্প সময়ের জন্য যখন রুমে ঢুকেছিলেন ওনার অনুগত কিছু জিনদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, জিনেরা বলেন যে হুজুর সময় আসার মাত্র অল্প, জানি না এই সময়ের মধ্যে করতে পারবেন কিনা। ওই ভয়ঙ্কর জিনটা ওর শরীরের মধ্যেই ছিল। এটা হচ্ছে এমন একটা পিশাচ, যে পিশাচ তার জিহবা দিয়ে যদি শুধু মানুষ না জিনেদেরকেও স্পর্শ করে, জিনেরাও মারা যায়, এমন ভয়ঙ্কর জিনিস এইটা। আর এইটা যদি কাউকে একবার স্পর্শ করে তার শরীরের মধ্যে, শুধু কেন তার লাশের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষমতা সে পেয়ে যায়। ওকে মেরে ফেলা হয়েছে কোনো এক বিশেষ রাত্রে বলতে মূলত তাকে ওই জিহবা দিয়ে স্পর্শ করেছে এক বিশেষ রাত্রে, এরপর তাকে মেরে ফেলেছে শরীরটা পচিয়ে দিয়ে। আর এই ধরনের রোগীর কাফনের কাপড় যদি একবার পেটের মধ্যে চলে যায়, তখন এই ধরনের পিশাচগুলো মারাত্মক শক্তিশালী হয়ে যায়। আর ও খেতে খেতে প্রায় পুরোটাই খেয়ে ফেলেছিল, সামান্য একটু বাকি ছিল, মুখের থেকে সামান্য একটু বাইরে বের হয়েছিল। হয়তোবা এটাও পাওয়া যাবে কিনা কবর খুঁড়তে খুঁড়তে এটাও নিশ্চিত ছিল না। তো এমনটাই ওই জিন জানিয়েছিল। আর জিনগুলো এটাও নাকি জানিয়েছিল যে ও যদি একবার পরিপূর্ণভাবে কাফনের কাপড়টা খেয়ে ফেলতে পারে, এরপর ওর পরবর্তী টার্গেট হচ্ছে এই পরিবারের, অর্থাৎ হোসেন দাদার পরিবারের প্রত্যেকটা সদস্যকে কলেরা রোগে আক্রান্ত করে মেরে ফেলা, এবং প্রত্যেকটাকে মারার পর প্রত্যেকটার কবরে সেম ঘটনা ঘটাবে। কিন্তু আল্লাহর রহমতে সেটা আর সম্ভব হয় নাই এই হুজুরের ওসিলায়, আলহামদুলিল্লাহ। তো এই সমস্যা এখানেই সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই যে চাটা পিশাচ, অর্থাৎ সে জিহবা দিয়ে চাটা দেয়, স্পর্শ করে, আর এই স্পর্শ করা মাত্রই ভয়ঙ্কর বিপদ নেমে আসে। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের যেই বইটা সামনে নিয়ে আসছি, এই বইয়েও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর এক পিশাচের গল্প রয়েছে। এটা ওই বরিশাল অঞ্চলে দেখা যায়। এটা আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আপনারা আমাদের আপকামিং যে বইটা রয়েছে আলেয়া শিরোনামে, সেই বইয়ে এই রিলেটেড এক জিনের ঘটনা জানতে পারবেন, এদের অস্তিত্ব সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ফকির ভাইকে দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করার জন্য। আমরা ইতোপূর্বে এই ঘটনাগুলো বলতে এই ধরনের ঘটনার মধ্যে একটা জায়গায় এসে যখন আমরা দেখি যে লাশ কাফনের কাপড় খেয়ে ফেলছে, এরপর টেনে বের করা হয়, কিন্তু লাশ যে কবরের বাইরে বের হয়ে এসে দিন দুপুরে দৌড়াদৌড়ি করছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা খুব একটা শুনি না। এটা এই ঘটনায় ছিল। এই জন্য আমি বলেছিলাম যে যারা এই রিলেটেড ঘটনা শুনেছেন তাদের কাছে এই ঘটনাটি ভিন্ন মাত্রা পাবে, আর যারা এই ধরনের ঘটনা একদমই শোনেন নাই তাদের কাছে ভয়ঙ্কর রোমহর্ষক বলে মনে হবে।